আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ স্পেশাল ফিরে দেখা জুলাই। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। আমাদের আজকের লেখাটির শিরোনাম, তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেয় ডিবি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও আবু বাকের মজুমদারকে ২০২৪ সালের ২৬ জুলাই রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। সেদিন রাত 11:30টার দিকে ডিবি এই তিনজনকে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করে জানায়, নিরাপত্তার স্বার্থে তাদের আনা হয়েছে এবং সহিংসতার বিষয়ে কোনো তথ্য আছে কিনা তা জানতে চাওয়া হবে। তবে ওই দিন বিকেলেই নাহিদের পরিবার অভিযোগ করে, 3:30টার দিকে সাদা পোশাকে আসা একদল ব্যক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে প্রথমে নাহিদকে তুলে নেয়। এরপর একে একে আসিফ ও বাকেরকেও তুলে নেওয়া হয়। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়ার পর 19 জুলাই মধ্যরাতে নাহিদকে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে তুলে নেয়। এরপর 21 জুলাই পূর্বাঞ্চলে ফেলে যাওয়া হয়। একই দিনে আসিফ ও বাকেরকেও গুম করা হয় এবং 5 দিন পর 24 জুলাই তাদের হাতির ঝিল ও ধানমন্ডি এলাকায় রেখে যাওয়া হয়। তারা তিনজনই গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, তিন সমন্বয়ক নাকি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং ডিবি তাদের রক্ষার দায়িত্ব নিয়েছে। কিন্তু ঘটনা প্রবাহ ও পূর্ববর্তী গুমের ইতিহাস সেই বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে তোলে। 26 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার নিশ্চয়তা দেন। তবে একই সঙ্গে আন্দোলনকারীদের জামাত, শিবির, বিএনপি ছাত্রদল বলে অভিযোগ তোলেন। তিনি আন্দোলনকে জঙ্গিবাদী আখ্যা দিয়ে জনগণের কাছে দমন পীড়নের অনুমোদন চান। রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি আধুনিক অবকাঠামোয় ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য তিনি আন্দোলনকারীদের কঠোর ভাষায় দোষারোপ করেন এবং দেশবিরোধী কর্মকাণ্ড বলেও উল্লেখ করেন। এর আগে সকালে রামপুরায় নাশকতাকারীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শন করেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনের দাবি নিয়ে রাজপথে নামা হাজার হাজার ছাত্র জনতাকে দমাতে পুলিশ ও গোয়েন্দা বাহিনী ব্যাপক গ্রেফতার অভিযান চালায়। আন্দোলন ঘিরে বিক্ষোভ, সংঘাত, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে ব্লক রেইড দিয়ে চলে গ্রেফতার অভিযান। মাত্র 11 দিনে 9,121 জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে ঢাকায় গ্রেফতার করা হয় 2,536 জন। বিশেষ করে আন্দোলনের সমন্বয়করা লক্ষ্যবস্তু হয়। এদিন ঢাকার বাইরে নতুন 22টি ও ঢাকায় আরো 8টি মামলা হয়। ঢাকায় এ নিয়ে মোট মামলার সংখ্যা দাঁড়ায় 209। জুলাইয়ের দ্বিতীয়ার্ধে সরকার ব্লক রেইড নামে গণতান্ত্রিক অধিকার আদায়ের ওপর আন্দোলনকারীদের ভয়াবহ পুলিশি অভিযান চালায়। রাজধানী সহ 53টি মহানগর ও জেলায় 10 দিনে অন্তত 555টি মামলা হয়। 6,264 জনকে গ্রেফতার করা হয়। ঢাকায় মাত্র 10 দিনে প্রায় 2,416 জন গ্রেফতার হন। ব্লক রেইড চলাকালে ঢাকার শাহিনবাগ ও বসুন্ধরা এলাকায় পুলিশ গুলি চালায়। পুলিশ গুলির ঘটনা অস্বীকার করলেও স্থানীয়দের ভিডিওতে গুলির শব্দ পাওয়া যায়। শিক্ষার্থীদের গ্রেফতার অভিযানে আন্দোলনকারীদের নয়, বিএনপি, জামায়াত ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদেরও গ্রেফতার করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গ্রেফতারদের সংখ্যা 3,000-এর কাছাকাছি বলে জানান এবং সরকারের গুলিতে শত শত শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন বলে জানান। চট্টগ্রামে 16 থেকে 23 জুলাই অন্তত 30 জন ছাত্র গ্রেফতার হন, যাদের মধ্যে অনেকেই আন্দোলনের সঙ্গে জড়িত নন বলে স্বজনরা জানান। কোটা আন্দোলনের চাপ সামলাতে আওয়ামী লীগের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পায়। দলের অভ্যন্তরে দোষারোপ ও বিভাজনের আবহ দেখা দেয়। তরুণ প্রজন্মের বিক্ষুব্ধতা দলের নেতাদের উদ্বেগের কারণ হয়। শীর্ষস্থানীয় নেতারা কোটা আন্দোলনে দলের ভূমিকা ভঙ্গুর ছিল বলে স্বীকার করেন। বিভিন্ন নেতার মধ্যে মতবিরোধ প্রকাশ পায়। ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। দলের অনেক নেতা হতাশা প্রকাশ করেন এবং সতর্ক করেন, দলের আদর্শ ও ঐক্য বজায় রাখতে হবে। আন্দোলনের সময় সরকারের নির্দেশে হাসপাতালগুলো নিহত ও আহতের তথ্য গোপন করে প্রকৃত মৃতের সংখ্যা কম দেখানো হয়। 2024 সালের জুলাইয়ে রাজধানীর 5টি প্রধান হাসপাতালে অন্তত 9 জন নিহতের খবর পাওয়া যায়। তবে অধিকাংশ হাসপাতাল তথ্য প্রকাশে অনীহা দেখায়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে ১৩২ জন আহত চিকিৎসা নিতে গেলে ৬ জন মারা যান। মুগদা মেডিকেল কলেজেও ৩ জনের মৃত্যু হয়। নিহতদের পরিবার অভিযোগ করে চিকিৎসা ব্যবস্থা অপর্যাপ্ত ছিল এবং অনেক ক্ষেত্রে পুলিশ লাশের যথাযথ যত্ন নেয়নি। তথ্য গোপন করতে সরকারের পক্ষ থেকে হুমকি ধমকি দেওয়া হয়। অন্যদিকে কোটা সংস্কারের আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৬ জুলাই সকালে রংপুরের পীরগঞ্জে গিয়ে তার মা বাবার হাতে ৭.৫ লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। এছাড়াও বাংলাদেশের সম্প্রতি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। আগের দিন ব্রিটিশ পার্লামেন্টে সে দেশের লেবার পার্টির এমপি বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর রূপা হক বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে প্রশ্ন তোলেন। তিনি পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান। ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করে কানাডা। এদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এক বিবৃতিতে জানায়, ভিন্ন মত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয়, সাংবিধানিক অধিকার। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা চলাকালে প্রত্যেকটি প্রাণহানির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে সুশাসনের জন্য নাগরিক। একই সঙ্গে ঢালাওভাবে মামলা, গ্রেপ্তার বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রাণহানি ও ধ্বংস নিয়ে সৃষ্ট সমস্যার রাজনৈতিক সমাধানের দাবি জানায় বামপন্থী জোট ও দলগুলো। এই ছিল আমার দেশ ফিরে দেখা জুলাইয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।